স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে ডিভোর্স। বিন্দু মাত্র সময়ও নিল না আসমান উত্তর করতে। ক্যাবের দরজা খুলে সে বেরিয়ে গেল বাইরে। ক্যাবের ড্রাইভার ভবনের দারোয়ানের সঙ্গে কোনো ঝামেলায় জড়িয়েছে বোধ হয়। রোজা খুব বেশি চিন্তা করার সুযোগ পেল না, খুব দ্রুত সাইন করে দিল। আরিয়া সুলতানা, নীলাদ্রি রেমান, নীলের স্ত্রী আরিয়া রেমান। লিফটে করে 30তম তলায় পৌঁছানোর পর যে ফ্ল্যাটে রোজা ঢুকলো সেটাকে ফ্ল্যাট কম বরং ডুপ্লেক্স বাড়ি বলে বেশি অনুভূত হলো। দরজায় কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করতেই সর্বপ্রথম তেমন কিছুই নজর এলো না, কারণ ভারী কালো পর্দায় আবৃত সম্পূর্ণ কক্ষ। তা ভেদ করে সূর্যরশ্মি অনুপ্রবেশে সমর্থ নয়, যেন এখানে বসবাসকারী জীব অন্ধকারের বাসিন্দা। ভেতরে মানুষের উপস্থিতির কারণে অটোমেটিক সেন্সর বাতি জ্বালিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তাতে ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ স্থানটি। সম্পূর্ণ ইন্টেরিয়র শুধুমাত্র দুইটি রঙের উপর ভিত্তি করে সজ্জিত, সাদা এবং কালো। এরই হালকা কিংবা গাঢ় শেড ব্যবহার করে দেওয়াল থেকে আসবাব পর্যন্ত সব কিছু ডিজাইন করা হয়েছে। ঢুকতেই প্রথমে একটি উন্মুক্ত ময়দানের মতো হলঘর। নরম গদির কাউচ রয়েছে কয়েকটি, মাঝখানে একটি নিচু কাচের তৈরি টেবিল, ঠিক পিছনেই লাগোয়া সুবিস্তৃত কিচেন। একটি স্বচ্ছ কাচের দরজার সাহায্যে পৃথক করা জায়গাটি। কক্ষের এক কোণায় রয়েছে সর্পিলাকৃতির একটি সিঁড়ি, যা উঠে গেছে 2 তলা পর্যন্ত। উপরে কি রয়েছে তা পরিদর্শনের সুযোগ আপাতত রোজার নেই। সে বর্তমানে সামনের আভিজাত্য অবলোকনে ব্যস্ত। শুধুমাত্র কিচেনটি রোজার ফেলে আসা চিলে কোঠার ঘরের দ্বিগুণের সমান হবে। বাকি কোনো কিছুকেই তুলনা করতেও বাধ্য। আপনি নিচ তলায় থাকবেন। আঙুল তুলে দেখিয়ে দিল আসমান। হল ঘরের একপাশে কিছুটা সরু গলির মতন জায়গা রয়েছে, ওটা সম্ভবত ড্রেসিং রুম। ওপাশে কোনো কক্ষ থাকলেও থাকতে পারে। আর কিছুই বলল না আসমান, চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এটা কেমন ধরনের আচরণ হলো? নিজের বাড়িতে নিয়ে এসে শুধুমাত্র একটা বাক্য বলেই খালাস। অবশ্য সে আর কি বা আশা করেছিল এই পিশাচের থেকে। দীর্ঘশ্বাস ফেলে রোজা এগোলো। আসমান যেদিকে দেখিয়ে দিয়েছে সেখানে যাওয়া প্রয়োজন। যাওয়ার পথে সরু গলির পাশের দরজাটা ধাক্কা দিয়ে খুলে রোজা দেখল ভেতরে সুটকেস। রুমটি শুধুমাত্র বিভিন্ন তাক এবং আলমারির মতন ড্রয়ার সম্পন্ন। এক পাশের দেওয়াল জুড়ে পোশাক রাখার জায়গা, অপর পাশের দেওয়ালে বিশাল আকৃতির আয়না এবং প্রসাধনী সামগ্রী। ঠিকই ধরেছিল রোজা, এটা ড্রেসিং রুমই। বাহ, বড়লোকদের কি চাহিদা, শুধুমাত্র পোশাক পরিবর্তনের জন্য পৃথক কক্ষের প্রয়োজন হয়। নিজের বাইরের পোশাক বদলে রোজা একটি সালোয়ার কামিজ পরিধান করে নিল। তারপর নিজের কক্ষে গিয়ে একবার দেখে এলো। কক্ষটি চমৎকার, খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয়, ছিমছাম এবং পরিপাটি। পরিচ্ছন্ন বিছানা, ক্লোজেট, অ্যাটাচড বাথরুম সহ প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। রোজার সবচেয়ে বেশি পছন্দ হলো এক পাশের কাঁচের দেওয়াল, যার অর্ধেকটা অস্বচ্ছ এবং বাকিটা স্বচ্ছ কাচে তৈরি। চাইলে স্লাইড করে জানালার মতন খুলে রাখা যায়। এই দেওয়ালের সামনে দাঁড়ালে 30 তলার উপর থেকে নিচের গোটা এলাকা সহ শহরের একাংশেরও বেশি চোখে পড়ে। বিশেষ করে আকাশের দৃশ্যটি অতুলনীয়। শুধুমাত্র এখানে দাঁড়িয়েই রোজা অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক কতক্ষণ বিছানায় বসে বাইরের দৃশ্যের দিকে চেয়ে রোজা নিজের বর্তমান অবস্থা নিয়ে ভাবতে ভাবতে কাটিয়েছে টের পেল না। পেট ক্ষুধায় কাতর হয়ে গুমড়ে উঠতেই রোজার মনে পড়ল সে আগের রাতে কিছু খায়নি, আর সকালেও মাত্র 1 পিস ব্রেড খেয়ে বেরিয়ে পড়েছিল। রুমের একমাত্র দেয়াল ঘড়িটি সময়ের জানান দিচ্ছে দুপুর 1:24 বলে। আসমানের কোনো সারা শব্দ নেই, ঘুমিয়েই পড়লো নাকি নিজের রুমে। দুপুরের খাবারের কি হবে, কিছু তো বললো না। এত ভেবে লাভ নেই, সংকোচ করে বসে থাকলে তো আর খাবার মিলবে না। ভেবে রোজা উঠে দাঁড়ালো, ওড়না গায়ে জড়িয়ে বাইরে বেরোলো। হল কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম জায়গাটির আধার ভ্রু কুঞ্চিত করে ফেললো। দ্রুত হেঁটে টেনে টুনে ভারী পর্দাগুলো সরিয়ে দিতেই কাঁচের দেওয়াল ভেদ করে প্রবেশ করতে শুরু করলো দিবাকরের মৃদু আলোক রশ্মি। তাতে নির্মল বর্ণে মুহূর্তেই উদ্ভাসিত হয়ে উঠল কক্ষটি।
স্লাইড করে কয়েকটি জানালা খুলে দিতেই বাইরের শীতল বাতাস ভেতরের গুমোট ভাবকে ঝেঁটিয়ে বিদায় করে এক প্রাকৃতিক স্নিগ্ধতায় রাঙিয়ে তুলল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে রোজা যেই না কিচেনের দিকে এগোবে, ঠিক সেই মুহূর্তেই কলিং বেলের সঙ্গীতের সুরে সে থমকে পড়ল। কেউ এসেছে, কিন্তু কে? সে কি খুলবে দরজা নাকি আসমানের অপেক্ষা করবে? বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও আসমানের কোনো অস্তিত্ব চোখে না পড়ায় রোজা নিজেই এগোলো। সাবধানে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ভেতরে ঢুকলো এক রমণী। ভাইয়া তুই? যেন নিজের বাসায় এসেছে এমন ভঙ্গিতে সে চলে গেল একদম কক্ষের মাঝখানে। কিন্তু যখন হতভম্ব রোজাকে চোখে পড়লো, তখন সে নিজের জায়গায় জমে গেল রীতিমতো। অপরদিকে রোজাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো রমণীর দিকে। নিজের দৃষ্টিকেই মুহূর্তের জন্য বিশ্বাস করে উঠতে পারল না সে। সেই মেয়েটি যার কাছে আসাদ উদ্দিনের প্রোডাক্ট ডেলিভারি করতে এসেছিল রোজা, তাকে শরবত খেতে দিয়ে দ্বিধায় ফেলে দিয়েছিল যে সুদর্শনা রমণী। আপনি? রমণীর ভ্রু কুঁচকে গেল। ঈষৎ সন্দিগ্ধ দৃষ্টিতে সে দেখতে থাকলো রোজাকে। দৃষ্টির গভীরতায় রোজা না চাইতেও সংকুচিত হয়ে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে রইল নির্বোধের মতন। আপনি এখানে কি করছেন? ডেলিভারি দিতে এসেছেন নতুন কিছু? রমণীর হাতে রয়েছে দুইটি বড়সড় হটপট। তা টি টেবিলের উপর নামিয়ে রেখে পুনরায় রোজার মুখোমুখি হলো সে। সেদিনের মতো এখনো পরনে রয়েছে একটা ঢোলা টি শার্ট, যা নেমে গিয়েছে কোমরের নিচ পর্যন্ত। ধুতি প্যান্টের উপরে টি শার্টের খানিকটা অংশ গোজা রয়েছে। স্টাইল হিসাবে নাকি অনিচ্ছাকৃত তা রোজা বুঝতে পারল না। পনিটেইলের বদলে এখন চুলগুলো সম্পূর্ণ উন্মুক্ত, তাতে চুলের মাঝে মাঝে লাল রঙের গুচ্ছ চোখে পড়ছে। অদ্ভুত কালার করিয়েছে, তবু মেয়েটিকে খারাপ লাগছে না, বরং ভীষণ মানিয়েছে। কি ব্যাপার? রমণী নিজের হাত নেড়ে ইশারা করতেই রোজার ভাবনার ঘোর কাটল। কণ্ঠ পরিষ্কার করে বুকে হাত দিয়ে সে জানালো, আমি আরিয়া রেমান, নীলু স্ত্রী। রমণী নিষ্পলক নয়নে রোজার দিকে চেয়ে রইল। চেহারার অভিব্যক্তি পরিবর্তিত হয়নি। রোজা নিজের এক হাতের আঙুল অপর হাতের আঙুলের ফাঁকে গলিয়ে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ঠান্ডা পরিবেশেও সে ঘেমে উঠছে। হৃদযন্ত্র বুকের ভেতর ঢোলক বাজিয়ে আসর জমাচ্ছে। রমণী চেয়েই রইল নির্বাক হয়ে। পিন পতন নীরবতার মাঝে দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ ভেসে এলো। তা ক্রমশই অসহ্য হয়ে উঠতে থাকলো। তারপর একটা সময় ভাইয়া? রমণীর কণ্ঠস্বর উচ্চ তরঙ্গ প্রবাহিত করে দিল সম্পূর্ণ কক্ষে। রোজার উপর সম্পূর্ণ মনোযোগ হারিয়ে সে সিঁড়ির কাছে গিয়ে রেলিংয়ে হাত রেখে ডাকতে থাকলো, এই ভাইয়া, নীল ভাইয়া। ভাইয়া? এ কি আসমানের বোন? কিন্তু তাহলে নীলকে, আসমানকে? এত রহস্য কেন ওই পিশাচকে ঘিরে? রমণী পাক্কা 2 মিনিট ডাকাডাকির পর যে মুহূর্তে উপরে উঠতে উদ্যত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির মুখে দর্শন পাওয়া গেল আসমানের। একটি হাত ছাড়া গেঞ্জি পরনে, চুলগুলো উস্কো খুস্কো এবং দৃষ্টি কিছুটা বিভ্রান্ত। সত্যিই বোধহয় ঘুমিয়েছিল। অনাবৃত থাকার দরুন বাহুর শক্তিশালী পেশি নজরে পড়ছে। রোজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আসমানের ত্বক এতটা ফর্সা বর্ণের, সেটা সে পূর্বে লক্ষ্য করার সুযোগ পায়নি। সামনে যতবার আসমান এসেছে সম্পূর্ণ আবৃত অবস্থায়, এমনকি হাতেও ছিল গ্লাভস, যার দরুন বাহ্যিক গঠনে খুব একটা মনোযোগ পড়েনি। কিন্তু বর্তমানে তা দেখার সুযোগ হচ্ছে। একটু অস্বাভাবিক রকমের শুভ্র ত্বকের অধিকারী আসমান। তাতে বাহুর শিরা উপশিরা সমূহ নীলচে বর্ণ প্রকাশ করে দৃশ্যমান হচ্ছে। রোজা অবশ্য বেশিক্ষণ অবলোকনের সুযোগ লাভ করল না। আসমান সাথে নিয়ে আসা একটা কালো শার্ট মুহূর্তে গায়ে চড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এত কিছুর মাঝেও সে মাস্ক পরতে ভোলেনি। আসমান নিচে পৌঁছে কোনো কিছু বলল না, শুধু চেয়ে থাকলো রমণীর দিকে। এমন এক অভিব্যক্তি চোখ জোড়ায় যেন সে খুবই বিরক্ত হয়েছে। এই মেয়েকে ভাইয়া? সরাসরি রোজাকে দেখিয়ে প্রশ্ন ছুড়ল সে। 1 সেকেন্ডও সময় নিল না আসমান উত্তর করতে। মাই ওয়াইফ।
ইয়োর হোয়াট? রমণী স্তব্ধ হয়ে রইল। ঠোঁট জোড়া বিস্ময়ে আধ ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে। আর কিছুই সে উচ্চারণে সক্ষম নয়। এমনকি রোজাও কিছুটা হতচকিত হয়ে আছে। মাই ওয়াইফ! কি অবলীলায় না উচ্চারণ করলো আসমান। সে কি আদৌ এই সম্পর্কের মর্ম বোঝে? বুঝলে কি কোনোদিন পারতো এমন অবিচলিত আচরণ করতে? রোজা ভেবেছিল রমণী হয়তো সেদিনের কাহিনী নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু তা না করে সে নিজের কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে জিজ্ঞেস করলো। আর ইউ শিওর? জবাব হিসাবে মাথা দোলালো আসমান। দীর্ঘশ্বাস ফেলে রমণী নিজের ডান হাতে মুখ ঘষে শান্ত কণ্ঠে শুধালো, বাবা জানে? না। ওয়েল, ইউ বেটার কন্ট্যাক্ট হিম সুন। বলেই রমণী উল্টো ঘুরে গেল। আসমানের সঙ্গে কোনো প্রকার বাক বিতণ্ডার লক্ষণ প্রদর্শন করল না। তোমার জন্য খাবার রেঁধেছিলাম, দুপুরে আর রাতের হিসাবে নিয়ে এসেছি। আশা করি দুইজনের হয়ে যাবে। রমণীর কণ্ঠ ঈষৎ অভিমানী শোনালো, কিন্তু তাতে আসমানের কোনো ভ্রুক্ষেপ রয়েছে বলে মনে হলো না। 26 তলার অভিজাত রমণী হন হন করে হেঁটে এগুলো দরজার দিকে। বাইরে বের হওয়ার আগে সে একবার ঘুরে তাকালো পিছনে। দৃষ্টি আপতিত হলো রোজার উপর। অকারণেই ভিমরি খেল রোজা। বাই দ্য ওয়ে, রোজা ঢোক গিলে তাকালো রমণীর দিকে। একটি অদ্ভুতরে হাসি ফুটে উঠল সুদর্শনার মসৃণ অধর জুড়ে। মাইসেলফ আফসানা রিয়ান চাকলাদার, ইয়োর হাজব্যান্ড সিস্টার। ক্লিক শব্দে দরজা আটকে গেল। আড়াল হয়ে গেল চারুলতা। রোজা অবাক হয়ে এক দৃষ্টি তাকিয়ে রইল সেদিকে। বাড়ির ছেলে কাউকে না জানিয়ে যদি বিয়ে করে বউ ঘরে তোলে, সেক্ষেত্রে পারিবারিক সদস্যদের আচরণ এতটা শান্তিপূর্ণ হতে পারে এমন কোনো ধারণাই রোজার ছিল না এতদিন। খেয়ে নিন। আসমানের কণ্ঠে রোজার মনোযোগ ভাঙল। ঘুরে তাকালো সে। প্রশ্ন করে কোনো লাভ নেই। সামনের বান্দা কোনোদিনও তাকে এই সব রহস্যের সমাধানে সহযোগিতা করবে না। আজ রাতে অনেক কাজ। এটুকু বলেই একটি হটপট তুলে নিয়ে আসমান পুনরায় দোতলায় আড়াল হয়ে গেল। একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে রোজা ধপ করে কাউচে বসে পড়ল। জীবনের রঙ্গ তামাশার এই যেন সূত্রপাত। ঈষৎ হলদেটে তরল জুড়ে ভাসছে ছোট ছোট বুদবুদ। গ্লাসের মধ্যে আটলান্টিকে ভাসছে হিমবাহের ন্যায় বরফখণ্ড। ঝাঁকি দিলেই ঢেউয়ের তোড়ে সৃষ্টি হচ্ছে বুদবুদে ফেনা। এক চুমুকে সম্পূর্ণ গ্লাস নিঃশেষ করে দিয়ে পুনরায় আরেক গ্লাস সম্পূর্ণ করতে লাগলো নিহাদ। বিপরীত প্রান্তে বসে থাকা ব্যক্তিটি অবশ্য এক্ষেত্রে ধীর স্থির। একটু একটু করে সে আস্বাদন করছে অতি মূল্যবান ইম্পোর্টেড পানীয়। আপনার অ্যালকোহল লিমিট এতটা কম হবে ভাবিনি আকাশ সাহেব। কিঞ্চিত জড়ানো কণ্ঠে হাসল নিহাদ। তারপর চুমুক দিল নতুন গ্লাসে। আকাশ কথায় কোনো ভ্রুক্ষেপ করেছে বলে মনে হলো না। সে ওই একইভাবে স্থির দৃষ্টিতে দেখছে নিহাদকে। চোখ বুজে সমস্ত তরল গলায় ঢেলে ঠাস করে টেবিলে গ্লাসটি রেখে দিল নিহাদ। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিয়ে তাকালো আকাশের দিকে। তুমি কোনো মিশনে ব্যর্থ হবে ভাবিনি নিহাদ। আকাশের বক্তব্যে নিহাদ কাঁধ তুলে ঠোঁট উল্টালো। ব্যর্থ হলাম কোথায়? আমাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল তা নিশ্চয়ই ভুল ছিল। আমাদের এক্সপার্ট টিম কখনো ভুল করে না। এবার আকাশের যান্ত্রিক দৃষ্টিতে নিজের জ্বলন্ত দৃষ্টি মিলালো নিহাদ। ঠোঁট বাঁকিয়ে সামনে ঝুঁকে বলল, আপনি বোধহয় স্বীকার করতে নারাজ যে কেবি গ্রুপের মাধ্যমেও কোনো ভুল হতে পারে। আকাশ জবাব দিল না। স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল নিহাদের প্রতিক্রিয়া। কেন যেন মনে হচ্ছে এই ছেলেটা কোনো কিছু ইশারা করছে, কিন্তু সেই ইশারা আপাতত সে ধরতে পারছে না। পুনরায় চেয়ারে হেলান দিয়ে নিহাদ উদাসী ভঙ্গিতে তৃতীয় গ্লাসে কিছু বরফকুচি তুলে নিল। তারপর ঢালতে থাকলো পানীয়, যতক্ষণ না উপচে পড়ে তা। ওই মেয়ে সেদিন বাড়িতে আসেনি, হয়তো আগেই টের পেয়ে কোথাও সটকে পড়েছে, নয়তো যথারীতি নিজের কাস্টমারের সঙ্গে বাইরে রাত কাটিয়েছে। গ্লাসে চুমুক দিল নিহাদ। এবার তাড়াহুড়ো করলো না, ধীরে ধীরে উপভোগ করতে থাকলো পানীয়ের উত্তেজনাকর স্বাদ।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাহলে আজ সকালেই সে বাড়ি থেকে উধাও হলো কিভাবে? আকাশের প্রশ্নে এই প্রথম বিরক্তি প্রকাশ করলো নিহাদ। গ্লাস নামিয়ে রেখে একটা হেঁচকি তুলে জানালো, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আকাশ সাহেব, আমি ডিটেকটিভ নই, হিটম্যান। আমার কাজ গোয়েন্দাগিরি নয়, বরং যাওয়া খতম করা। আর কিছুই জিজ্ঞেস করলো না আকাশ। নিজের গ্লাস নিঃশেষ করে উঠল। পরিধানের স্যুটের কলার ঠিকঠাক করে নিতে নিতে বিড়বিড় করলো, সে যাই হোক, ওই মেয়েকে তো পাকড়াও করাই হবে। যদি সে দোষী না হতো তাহলে নিশ্চয়ইভাবে পালিয়ে বেড়াতো না। কিন্তু পালিয়েও বা আর কোথায় যাবে? অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুলি তুলে নিহাত নিজের ঝকঝকে দাঁত দেখিয়ে হাসলো। তাতে আকাশের কপালে কয়েক সারি ভাঁজ পড়ল। এই ছেলেটা বড়ই বেপরোয়া, কোনো কিছুতেই এর প্রফুল্লতা কমানো যায় না। জটিল থেকে মারাত্মক সব কাজে সে হাসতে হাসতে করে যেন এসব ছেলে খেলা। তাই কেবি গ্রুপের হিট টিমে নেতার স্থানটি বর্তমানে এই ব্যক্তির দখলে। আগে ছিল, নামটি মনে করতে চাইল না আকাশ। ওই নামটির সঙ্গে নিজের নামের অস্বাভাবিক এক মিল রয়েছে, যার দরুন তাকে স্মরণে আসলেও কেমন অশুভ এক অনুভূত হয়। মাথা ঝাঁকিয়ে পুরনো চিন্তা দূর করে বের হওয়ার উদ্দেশ্যে এগুলো আকাশ। পথিমধ্যে বলল, হোয়াট এভার ইউ সে নিহাত, তবে কুকুর হয়ে মালিকের পায়ে কামড় বসাতে চাওয়ার পরিমাণ যে কি হতে পারে তা কখনোই ভুলে যেও না। থমকে গেল নিহাত। এই প্রথম অধর থেকে সর্বদা লেগে থাকা প্রফুল্ল হাসিটি উধাও হলো। মাথা কাঁধ করে কাঁধের উপর দিয়ে পিছনে তাকালো আকাশ। ইউ হ্যাভ আ গ্রেট এক্সাম্পল বিফোর ইউ, ডোন্ট ইউ? এটুকুই। বার থেকে বেরিয়ে গেল আকাশ। অপরদিকে তখনও নিঃশব্দে বসমান নিহাত। গ্লাস হাতে ক্রমশ চেপে বসেছে, কিন্তু পরক্ষণেই আবার ঠোঁট ভাসিয়ে উঠল হাসির জোয়ার। এক্সাম্পল? নিজের ফোন চালু করলো নিহাত। গ্যালারিতে ঢুকলো। সামনে ভেসে উঠল একটা ছবি। 4 তলা বিল্ডিং এর সামনে একটি ক্যাব দাঁড়িয়ে, সঙ্গে মাস্ক ক্যাপ পরিহিত এক যুবক এবং সালোয়ার কামিজ পরিহিতা যুবতী। উভয়ই ক্যাবে প্রবেশ করছে। ছবিটির দিকে চেয়ে গ্লাসে ঠোঁট ছোঁয়ালো নিহাত। হাসতে হাসতে বিড়বিড় করলো, ইয়েস, হি ইজ এ গ্রেট এক্সাম্পল অফ আ ওয়ারিয়র। ক্লাবটির নাম পাতাল, যার অর্থ ইংরেজি করলে দাঁড়ায় আন্ডারগ্রাউন্ড এবং ইতালিয়ানে ইল মন্দো সত্তেরানেও। এই তৃতীয় বিশ্বের দেশটিতে অজস্র না পাওয়ার এমন এক স্বর্গীয় স্থানের অস্তিত্ব থাকবে, তা গত সফরে উপভোগের সুযোগ পায়নি সান্দ্র। এবার অন্তত কিছুটা হলেও শখ পূরণ হচ্ছে। উফ, কি এক যন্ত্রণা! বাবা যে কেন শুধু তাকেই পায় এই অশিক্ষিত মানুষগুলোর সাথে ডিল করতেই। বাঙালি মানেই এক একটা অ্যাটম বম্ব। কাজের বালাই নেই, শুধু মুখেই যত বড় বড় কথা। উঠতে বসতে পা চাটতে প্রস্তুত থাকে, অপমান করলেও নীরবে হজম করে নেয়, হাসি মুখ ধরে রাখে। এসব সান্দ্রর জন্য অতিথি পরায়ণতা নয়, বরং চারিত্রিক দুর্বলতা। ক্লাবের পরিবেশ বর্তমানে উন্মত্ত হয়ে রয়েছে। এই জায়গায় কিছুটা হলেও ইতালির ভাইব পাওয়া যাচ্ছে যেন। সব অভিজাত পরিবারের বুকে যাওয়া সন্তানেরা স্ফূর্তি উদযাপনে হুমড়ি খেয়ে পড়ে এখানে। ঠিক উন্মাদনা বললে ভুল হবে, রীতিমতো অশ্লীলতা। এখানে নামধারী কোনো সুশীলের উপস্থিতি নেই, তাই সকলে মুক্ত বাঁধন হারা পাখির ন্যায় মত্ত উপভোগে। তীব্র মিউজিকের সঙ্গে সঙ্গে অবাধ মেলামেশা। ছেলেতে মেয়েতে কোনো পার্থক্য নেই যেন। তবে এখন কেন যেন এসবে অংশ নিতে ভালো লাগছে না। সান্দ্র তাই সোফায় বসে চুমুক দিচ্ছে বিয়ারে। কিছুক্ষণ আগেই 5 কি 6টি মেয়ে এসে আশেপাশে ঘুরে গিয়েছে, কাউকেই আলাদাভাবে চোখে পড়েনি। এইসব বাঙালি মেয়েগুলোও পাশ্চাত্য সাজে নিজেদের মেলে ধরেছে, কোনো পার্থক্য বোঝা দায়। তাই কেন যেন রুচি আসছে না। যদিও সেক্রেটারি কিছুটা দূরেই বিহবল একজন সঙ্গিনীর শোনে। অলস ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বিয়ারে চুমুক দিতে দিতে হঠাৎ সান্দ্রর
সর্পের ন্যায় তীক্ষ্ণ নয়নজোড়া আবদ্ধ হলো এক রমণীতে। তাকে আলাদাভাবে নজরে পড়ার কারণ পরিধানের বস্ত্র। এমন এক জায়গায় শাড়ি পরে আসা মেয়েকে শুধু সান্দ্রর নয় বরং বাকি সকলেরই চোখে পড়েছে। গাঢ় খয়েরি রঙের ঝকঝকে দুটি ছড়ানো শাড়িটির সঙ্গে কালো হাতাবিহীন টপ বেশ মানিয়েছে। মেয়েটি আহামরি সুন্দরী নয়, তবুও চেহারা এবং অবয়ব এতটাই আকর্ষণীয় ঠেকছে যে সান্দ্র নিজের দৃষ্টি ফেরাতে পারছে না। বাঙালি রমণীর চলনই ভিন্ন রকম। নির্লজ্জের মতন তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে গেল সান্দ্র। রমণীয় দৃষ্টি ঠিকই লক্ষ্য করলো টকটকে খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে বিস্তর হেসে সে আঙুল তুলে ইশারা করলো প্রাইভেট রুমের দিকে। অতঃপর লাস্যময়ী রমণীর পিছু নিল সান্দ্র। মায়াবিনীর সৌন্দর্যে এতটাই মোহিত যে ক্লাবের বারে সে এতক্ষণ ঠিক কয়েক হাত দূরে বসে থাকা মাস্ক পরিহিত বান্দাকে সে খেয়ালই করল না সান্দ্র, এবং সেই রমণী উধাও হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সেও উঠল, ধীরে ধীরে অনুসরণ করলো নিজ পথ। ক্রিচ ক্রিচ, ধাতুতে ধাতুতে ঘর্ষণের শব্দ। ক্রিচ। ধারালো প্রান্ত দুটি একে অপরের তীক্ষ্ণতার পরীক্ষায় উপনীত হয়েছে। এমন ধ্বনি সান্দ্রকে যেন ধীরে ধীরে অমানিসার দুনিয়া থেকে বাস্তব পৃথিবীতে টানতে শুরু করলো। মিটমিট করে চাইল সে। দৃষ্টিশক্তি ঝাপসা রইল বেশ কয়েক সেকেন্ড। তা কিছুটা স্বচ্ছ হয়ে আসতে নিজেকে আবিষ্কার করলো এক অন্ধকারাচ্ছন্ন জায়গায়। নড়াচড়া করতে গিয়েও সক্ষম হলো না। সমস্ত শরীর কোনো নাইলনের দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা রয়েছে কিছুর সঙ্গে। ক্রিচ ক্রিচ শব্দটি কর্ণগুহরে আঘাত করে চলেছে কোনো এক পরাশক্তির মতন। হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে দ্রুত লয়, যেন মস্তিষ্কে পরিস্থিতির জটিলতা কিংবা ভয়াবহতা উপলব্ধি করতে শুরু করেছে। কিভাবে এখানে পৌঁছালো সে? পাতাল নামক ক্লাবটিতে দেখা রমণীকে প্রাইভেট রুম পর্যন্ত অনুসরণ করেছিল সান্দ্র। উপভোগের পূর্ব মুহূর্তে দুজন ড্রিঙ্ক করার সিদ্ধান্ত নেয়। হুইস্কিতে চুমুক দিতে দিতে সান্দ্র নিজের দৃষ্টি দিয়েই বাঙালি রমণীর শারীরিক মাপঝোঁক সেরে ফেলেছিল। অতঃপর যে না ক্ষুধার্ত পশুর ন্যায় নিজের শিকারের উপর হামলে পড়তে চলেছিল, এরপর আর কিছুই মনে নেই। হতভম্ব হয়ে থাকলো সান্দ্র। ব্যাপার কি? স্মৃতিশক্তি কোনো কালে এতটা দুর্বল ছিল না যে কোনো নারীর সঙ্গে রাসলীলার মুহূর্তে সে স্মরণ রাখতে পারবে না। তবে কি এরপরে আর কোনো স্মৃতি নেই? ক্রিচ ক্রিচ স্টপ ইট। শব্দটি সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সান্দ্র। তাতে কয়েক সেকেন্ডের জন্য সব কিছু থেমে গেল। একদম পিনপতন নীরবতা ভর করল স্থানটিতে। শুধুমাত্র বহুদূর থেকে কিছু ডাহুক পাখির কলতান এসে ভেসে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর ক্রিচ ক্রিচ। ফাক। মাথা ঝুলে পড়ল সান্দ্রর। সমস্ত শরীর ক্রোধে তীর করে কাঁপছে। প্রচুর টানাটানি সত্ত্বেও কিছুতেই নিজেকে দড়ির বাঁধন থেকে মুক্ত করতে পারছে না সে। উল্টো এ যেন এক ভিন্ন রকম ফাঁদ। যত চেষ্টা করছে শৃঙ্খলটি তাকে চারিদিক থেকে আরো শক্তভাবে পেঁচিয়ে ধরছে, খানিকটা চোরাবালির মতন। বাঁচার জন্য মানুষ যত প্রচেষ্টা করে ততই তাকে গভীরে টেনে ধরে আশ্চর্য প্রাকৃতিক সৃষ্টিটি। শব্দটি থামার কোনো নামগন্ধ নেই, বরং সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দৌরাত্ম্য। সান্দ্রর দৃষ্টিশক্তি সম্পূর্ণ ফিরে এসেছে। আধারে চোখ অভ্যস্ত হয়ে পড়ার কারণে সে বর্তমানে আরো স্পষ্টভাবে সবকিছু অবলোকন করতে পারছে। যে স্থানটিতে তাকে বেঁধে রাখা হয়েছে তাকে ঠিক কি বলে আখ্যায়িত করা যায় সান্দ্রর জানা নেই। এদেশি গুদাম ঘরের সঙ্গে সে মোটেও পরিচিত নয়। মাটির তৈরি মেঝে, চারিপাশে কার্গেটেড টিনের দেওয়াল, উপরের ছাদটাও খুব সম্ভবত টিনের তৈরি। সান্দ্র যখন মুখ তুলে তাকালো তখন ঠিক নিজের মাথার উপর জায়গাটিতে খোলা আকাশ এবং তাতে ভাসমান চন্দ্রাংশটি দেখতে পেল। মাথার উপরে বেশ কিছু অংশ জুড়ে ছাদের কোনো অস্তিত্ব নেই। ধাতুতে ধাতুতে ঘর্ষণের শব্দটি বর্তমানে এতটা জোরালো হয়ে উঠেছে যে নিজের মনোযোগ ঠেকিয়ে রাখতে পারল না সান্দ্র। ভ্রু কুঁচকে সামনে চাইল।
ছাদের ফাঁকা অংশ দিয়ে চুইয়ে পড়া চন্দ্রাংশের জোছনার আভায় সে পরাবাস্তব দৃশ্যটি প্রথমবারের মতন দেখতে পেল। সমস্ত শরীরে এক তীব্র শিহরণ প্রবাহিত হয়ে গেল সহসাই। একে চেয়ারে বসে রয়েছে একজন, পরনে অগণিত পকেট সম্বলিত গাবার্ডিন এবং লেদার জ্যাকেট। জ্যাকেটের চেইন তোলা একেবারে গলা পেরিয়ে চিবুক পর্যন্ত। চিবুকের উপরের অংশ আবৃত নেক টু ফেস মাস্কে। মাথায় ক্যাপ এবং পায়ে টাকলু পেরিয়ে উপরে উঠে যাওয়া ডার্বি বুট। সব কিছুর একটাই রং, আধারের বর্ণ, অশুভের বার্তা, পরাশক্তিদের নির্দেশক, সূর্যরশ্মির শোষক, কালো। হাত আচ্ছাদিত কালো রাবার গ্লাভসে। সেই হাতে রয়েছে একটি চাপাতি এবং অন্যটি ম্যাসিভ নাইফ। নাইফটি দিয়ে চাপাতিতে ঘর্ষণের ফলে ক্রিচ ক্রিচ শব্দটি তৈরি হচ্ছে। অতি ধীর স্থিরভাবে কাজটি করে চলেছে সে, যত্নের সাথে। ভুতুরে দৃশ্যটির দিকে চেয়ে একটি শক্ত ঢোক গিলতে বাধ্য হলো সান্দ্র। হঠাৎ করে চাপাতিতে ধার দেওয়া থামিয়ে দিয়ে চোখ তুলে চাইল পড়া বাস্তব সত্তাটি। তাদের শিউরে উঠল সান্দ্র। ওই দৃষ্টি বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতন তীক্ষ্ণ। Who are you? কোনো মতে উচ্চারণ করলো সান্দ্র। তাতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে। এক পা করে অগ্রসর হতে থাকলো সান্দ্রর নিকটে। পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই। তবু সান্দ্র নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এই দানবটি মোটেও সুবিধার মনে হচ্ছে না। আস্তে আস্তে সান্দ্রর সামনে এক হাত দূরত্বে উবু হয়ে বসল সে। হাতের চাপাতি ঝুলছে নিচের মাটির দিকে। আসমান। সান্দ্রর শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, এমনভাবে প্রকম্পিত হয়ে উঠল সে। এই ব্যক্তির বজ্র কণ্ঠস্বর এবং নাম উভয়ই তাকে বিস্মিত করেছে। আসমান দ্য কিলিং মেশিন, সম্বোধনটি পরিচিত। What do you want? নিজেকে ভীতির সমুদ্রে সম্পূর্ণ বিলীন হতে দিল না সান্দ্র। সে যদি দুর্বলতা প্রদর্শন করে তাহলেই মুশকিল। বর্তমানে ভিন্ন এক দেশে অত্যন্ত দুর্ধর্ষ এক গুপ্ত ঘাতকের হাতে সে বন্দী। এটি নিজের রাজ্য নয়, অন্য কারো রাজ্য। তাই চালও দিতে হবে সাবধানে এবং অত্যন্ত ভেবেচিন্তে। সান্দ্রর প্রশ্নে উবু হয়ে থাকা আসমান সামনে ঝুঁকল। কৃষ্ণ গহ্বরের ন্যায় শোষণীয় দৃষ্টিতে যেন আবদ্ধ হয়ে পড়ল সান্দ্র। লাতোভিতা। আসমানের কণ্ঠে ইতালিয়ান ভাষার বাক্যটি শুনে স্তব্ধ হয়ে রইল সান্দ্র। হাজার চাওয়া সত্ত্বেও কিছুই উচ্চারণ করতে সক্ষম হলো না বেশ দীর্ঘ একটা মুহূর্ত। অবশেষে সে যখন মুখ খুলল তখন কণ্ঠে স্পষ্ট কম্পন টের পাওয়া গেল। Cosa tio fau? জবাব দিল না আসমান। হাতের ছুরির ধারালো চকচকে প্রান্ত তুলে ধরল। ধীরে ধীরে তা সান্দ্রর গালের পাশ পেয়ে নিচে নামতে থাকলো। সান্দ্র নিজের উভয় হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। এর সামনে সে কিছুতেই নিজের দুর্বলতা প্রকাশ করতে ইচ্ছুক নয়, কিন্তু খুব বেশিক্ষণ সে নিজেকে শক্ত রাখতে সমর্থ হলো না। আসমানের ছুরি গাল বেয়ে খানিক নিচে নামতেই চাপ প্রয়োগের দরুন প্রবেশ করলো ত্বকের ভিতরে। ফিনকি দিয়ে উঠল রক্ত। Muff. চিৎকার করতে গিয়েও ব্যর্থ হলো সান্দ্র। আসমান মুখ চেপে ধরেছে বাম হাত দিয়ে, ডান হাতে ধরে রেখেছে ছুরিখানা। একদম নির্বিকার সে। সান্দ্র ছটফট করতে করতেই ছুরি গাল থেকে একেবারে কণ্ঠনালী পর্যন্ত দীর্ঘ একটা ক্ষত সৃষ্টি করলো। সান্দ্রর অবাধ্যতায় এদিক সেদিক কেটে যেতেই আসমান শুধালো, Want me to cut your throat? তৎক্ষণাৎ জমে গেল সান্দ্র। আসমানকে বাধা প্রদানের চেষ্টা কমে এলো এই ভয়ে যে ছুরিটা যে কোনো মুহূর্তে কণ্ঠে বিদ্ধ হতে পারে। মনের স্বাদ মিটিয়ে দীর্ঘ মুহূর্ত সময় নিয়ে সান্দ্রর গাল থেকে বুক পর্যন্ত রক্তাক্ত চিত্রকর্ম তৈরি করলো আসমান।
যেন মানব দেহে নয় বরং জড়বস্তু কাগজের উপর নিজের অতি প্রিয় লাল রঙে রাঙিয়ে তুলছে কোনো শৈল্পিক সৌন্দর্য। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।